নমস্কার বন্ধুরা, আজ বলবো জয়া মিত্রের গল্প নিয়ে। গত শতকের ৮-এর দশকের শেষের দিকে আমরা পেয়েছি গল্পকার জয়া মিত্রকে। ১৯৮৯ খ্রিস্টাব্দে তার আত্মজীবনী এবং ব্যক্তিগত জীবনের দলিল নকশাল রাজনীতি এবং কারাগার জীবনের অভিজ্ঞতার যে দলিল হন্যমান গ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠক মহলে তিনি পরিচিতি লাভ করেছিলেন। সেই গ্রন্থটি ১৯৯১ খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার পাচ্ছেন। সেই বছরই তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন অনুবাদের জন্য। ফলস্বরূপ লেখক জীবনের বা লেখিকা জীবনের সূচনা পর্ব থেকেই আমরা তার বলিষ্ঠ জীবন চেতনা, রাজনৈতিক দর্শন, সমাজ পরিবেশ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য এবং সেই বক্তব্যকে উপস্থাপনের নিজস্ব রীতি তাকে বিশিষ্ট করে তুলেছে। এর পাশাপাশি জয়া মিত্রের লেখক জীবনের তিনি একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, অনুবাদক, তার পাশাপাশি তিনি সমাজকর্মী, পরিবেশ আন্দোলন কর্মী, পরিবেশ সম্পর্কে চিন্তক, ভাবুক। সেই চিন্তা ভাবনার ফল ভূমধ্যসাগর পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে। ফলস্বরূপ তার গল্প উপন্যাসেও সেই চিন্তার ছাপ রয়ে গেছে। গল্প জীবনের প্রথম থেকেই তিনি একেবারেই পরিকল্পনা মাফিক লিখতে এসেছিলেন। বিষয় সম্পর্কে, সময় সম্পর্কে স্বচ্ছ ধারণা, ভারতের রাজনীতি, অর্থনীতি, পুঁজিবাদ, উন্নয়ন, কর্পোরেট দুর্নীতি সম্পর্কে সামগ্রিক ধারণা, পুরুষতান্ত্রিক আধিপত্য, সময় রাজনীতি এবং প্রান্তিক মানুষের নিপীড়িত হওয়ার সামগ্রিক বয়ান নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। শুধু তো বয়ান নয়, সেই বয়ানকে জানান দেবার অভিপ্রায় উপস্থাপনের নিজস্ব ছক তাকে বলিষ্ঠ গল্পকার হিসেবে পরিণত করেছে। মানবিক বোধের জাগরণ, শুভ চেতনার জাগরণ, কল্যাণবোধের জাগরণ তার গল্পের চরিত্রকে একটা সুস্পষ্ট জীবন চেতনায় নিয়ে গেছেন। আবার জয়া মিত্রের সমস্ত লেখালেখি কিন্তু বাস্তব জীবনের দলিল, আর্টের সত্য বা কল্পিত বাস্তব নিয়ে তিনি ভেসে যাননি। আসানসোল সন্নিহিত সমাজ, সময়, তার বদলে যাওয়া মানচিত্র এবং আসানসোলের সেই কয়লা খনি, পাথর চালান, বস্তি উচ্ছেদ, সাধারণ মানুষের ওপর দিনের পর দিন অত্যাচার, কর্পোরেট পুঁজি, একমুখী উন্নয়ন কিভাবে প্রান্তিক মানুষকে ঘরছাড়া করছে সেসব নিয়ে তিনি ভেবেছেন এবং সেই সব ভাবনা চিন্তার দলিল তার গল্পগুলি। ফলস্বরূপ তার গল্প সমাজ প্রগতির ভাষ্য হিসেবে আমাদের কাছে জরুরি হয়ে ওঠে। সেই সঙ্গে আছে রাষ্ট্রবিরোধী বক্তব্য, অর্থাৎ রাষ্ট্রের হঠকারী সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সন্ত্রাস, অত্যাচার, তার বিরুদ্ধে তার সাধারণ চরিত্ররা জেগে আছে। আর তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, ব্যক্তিগত জীবনের রাজনীতি, কারাগার জীবনের অভিজ্ঞতা, কারাগারে অত্যাচার, শোষণ এবং নকশাল আন্দোলনের মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের যে মানসিকতা, সমাজ মুক্তির যে চিন্তা, সেই চিন্তা গল্পের পরিসরে নানাভাবে ভেসে গেছে। এখন
প্রশ্ন হলো, সমাজ মুক্তি ঘটেনি সেদিন? সমাজ মুক্তির বাসনা নিয়ে যারা ঘর ছেড়েছিলেন, যারা নিজেদের সফল জীবন যৌবনকে ভাসিয়ে দিয়ে নতুন দিনের স্বপ্ন দেখেছিলেন, তা তো ঘটেনি। তাহলে সেই দিন কি ব্যর্থ হয়ে গেছে? তা নয়। হন্যমান গ্রন্থের ভূমিকা পড়লে দেখা যাবে তা হয়নি। আসলে সেই আলোর রেশ, সেই বিপ্লবের রেশ, সেই প্রতিবাদ সংগ্রামী জীবনের রেশ থেকে যায়। আলোর ফুলকির মধ্যে তা থেকে যায়। সময় থেকে সময়ান্তরে তা প্রবাহিত হয়ে চলে, কেউ কেউ তা বয়ে চলে। জয়ামিত্রের গল্পের যে প্রেক্ষাপট তা বিভিন্ন মাত্রায় উপস্থিত হয়েছে। কখনো রাষ্ট্র উন্নয়ন, পুঁজিবাদ, একমুখী উন্নয়ন, রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রেক্ষাপট, কখনো নারীর বিবিধ সত্তা, গৃহিণী নারী, কর্মী নারী, শ্রমিক নারী, প্রান্তের নারী, সংগ্রামী নারী, বিপ্লবী নারী, এই বিবিধ সত্তা নিয়ে তার ঘরে বাইরের দ্বন্দ্ব, পুরুষতান্ত্রিক আধিপত্য প্রতাপের বিরুদ্ধে নারীর প্রতিবাদ, নারীর নিজস্ব ভাবে বেঁচে থাকার ছক, রাষ্ট্রীয় সন্ত্রাস, পার্টি, রাজনীতি, পুঁজিবাদ, উন্নয়নের বিরুদ্ধে তাদের নারীদের বেঁচে থাকার নিজস্ব অভিপ্রায়, কখনো পরাজিত হওয়া, কখনো বা নতুন সত্যে উত্তরণ, আর পরিবেশের নানামুখী সমস্যা। এই যে উন্নয়ন, এই উন্নয়ন প্রান্তিক মানুষের কোনো কাজেই লাগেনি। এই উন্নয়ন আসলে পুঁজিবাদের বিত্তবানদের হাত শক্ত করেছে। তাদের আরও কিভাবে বিত্তবান করে তোলা যায় সেই চেষ্টাই হয়ে চলেছে। মাঝ থেকে প্রান্ত হারিয়ে গেছে, নদী হারিয়ে গেছে, গাছ হারিয়ে গেছে, ভূগর্ভস্থ জলস্তর নেমে যাচ্ছে, নদী বাঁধ কৃষির বিপর্যয় ডেকে এনেছে, এবং সন্ত্রাসবাদ মানে রাষ্ট্রীয় সন্ত্রাস, পুঁজিবাদ গ্রামের পর গ্রাম উচ্ছেদ করে দিয়েছে। জঙ্গল ধ্বংস করে, বস্তি উচ্ছেদ করে সমস্ত ছিনিয়ে নিয়েছে। এই যে টোটাল একটা গোলকধাঁধা সিস্টেমের একটা চুরি চলছে, তার বিরুদ্ধে জয়ামিত্রের একটা নির্দিষ্ট প্রতিবাদ আছে এবং তার একটা দর্শন আছে। সেই মানবিক দর্শনের জায়গা থেকেই তিনি তার গল্পগুলি লেখেন। দুর্বৃত্তায়ন, ক্রাইম, অত্যাচার, পুরুষতান্ত্রিক আধিপত্য, পার্টি অত্যাচার, বিপ্লবের এলোমেলো তত্ত্ব, গৃহের অত্যাচার, বাইরের অত্যাচার, আসানসোলের বদলে যাওয়া মানচিত্র, বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপট ইত্যাদি বহুবিধ নিয়ে জয়ামিত্র তার বক্তব্য পরিবেশন করেছেন, এবং সবটাই বাস্তবের দলিলীকরণের অভিপ্রায়। বাস্তবকে সামনে রেখে তার নিজস্ব দর্শন, মানবিক জীবনবোধ, রাষ্ট্র সম্পর্কিত ভাবনা, বিপ্লব সম্পর্কিত ভাবনা এবং ব্যক্তিগত জীবনের দলিল, রাজনৈতিক জীবনের দলিল মিলিয়ে তিনি গল্পের উড়ান দিয়েছেন। জয়ামিত্রের শ্রেষ্ঠ গল্পের নিবেদন আর গল্প সমগ্র পুনশ্চ প্রকাশনী থেকে প্রকাশিত। তার নিবেদন অংশখানি পড়লে তার গল্প মালার কবচকুণ্ডল বোঝা যাবে। জয়ামিত্রের এই গল্প সমগ্রের গল্পগুলিকে বিবিধভাবে ভাগ করা যেতে পারে। নারীর জীবন নিয়ে লেখা গল্প, পরিবেশ নিয়ে লেখা গল্প, উন্নয়ন বিরোধী গল্প, সময় চিন্তার গল্প এবং আসানসোলের ভৌগোলিক প্রেক্ষাপটে লেখা গল্প, রাজনৈতিক গল্প ইত্যাদি ইত্যাদি। আমরা বেশ কিছু গল্প ধরে তার গল্প বীক্ষণ নিয়ে বলবো।
নারী জীবনের ভাষ্যকে তিনি নানাভাবে দেখতে চেয়েছেন। আসলে আজকের এই ২১ শতকের শুরুতে এসেও বা ২টি দশক অতিক্রম করেও নারীদের আমরা তেমন স্বাধীনতা দিতে পারিনি। মুখে স্বাধীনতা, সাম্য ইত্যাদির কথা বলি, কিন্তু ভেতরে, ভেতরে একটা পুরুষতান্ত্রিক আধিপত্য অভিপ্রায় রয়েই গেছে। আবার নারীরাও নিজেদের স্বাধীনতা, নিজেদের স্বতন্ত্রতার কথা, নিজেদের অধিকারের কথা বললেও কোথায় যেন নিজেরাই আবার হেরে যায়। কোথাও তাদের হারিয়ে দেওয়া হয়। আবার তিনি দেখাচ্ছেন নারী থেকে শাশুড়ি হয়ে গেলে সেই শাশুড়ি যেন পুরুষতান্ত্রিক আধিপত্যের দোসর হয়ে যায়। সেই শাশুড়ি বা পুরাতন নারীরা নবীন নারীদের শোষণের একটা পথ চিহ্নিত করে দেয়। ফলে এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে তিনি দেখাচ্ছেন। গৃহিণী সত্তা আছে নারীর, বিপ্লবী সত্তা আছে, রাজনৈতিক সত্তা আছে, প্রান্তিক নারীর জীবনযুদ্ধের লড়াই আছে, আবার প্রতিবাদী নারী পার্টির কাছে হেরে যাচ্ছে। এই রকম বহুবিধ রহস্য নিয়ে তিনি নিজের গল্পবীক্ষণকে জানান দিয়েছেন। একটি গল্পের কথা বলি, স্বাধীনতার যমজ গল্পটির নাম। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট সেই মেয়েটির জন্ম হয়েছিল। অত্যন্ত প্রগতিশীল মেয়ে, প্রতিবাদী, কিন্তু সামাজিক সংস্কারের কাছে সে হেরে যাচ্ছে। শিখ পরিবারের মেয়ে, সেই সামাজিক সংস্কার মেনে বিবাহ করতে গিয়ে, বিবাহ করে এবং শ্বশুরবাড়ি দ্বারা অত্যাচারিত হয়ে সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়ে পুরুষতান্ত্রিক প্রতাপের শিকার হয়ে সে হারিয়ে যাচ্ছে। না, হারিয়েও যাচ্ছে না, আবার স্বাধীন সত্ত্বে বাঁচতে চাইছে এবং অন্য একটি বৌদির এক মেয়েকে নিয়ে নিজস্ব অভিপ্রায়ে স্বাধীনভাবে বাঁচতে চাইছে। এবং জয়া মিত্র দেখাচ্ছেন যে 1947 থেকে এই পর্যন্ত সময়ে এসে যে নারী জীবনে যে খুব বেশি অগ্রগতি হয়েছে তা কিন্তু নয়। শোষণ চলছেই এবং শোষণের ধারা অব্যাহত। আবার ধরা যাক শেল্টার গল্পের কথা, সেখানে 2 নারীর ভাষ্য, এক গৃহিণী নারী, আরেক নারী বিপ্লবী নারী, নকশাল রাজনীতিতে জড়িত হয়ে পুলিশের অত্যাচারের সম্মুখীন হতে, পুলিশের অত্যাচারে যাতে ধরা না পড়তে হয় তাই সে গোপন ডেরায় আশ্রয় নিয়েছে। গৃহিণী নারী সেই বিপ্লবী নারীকে শাড়ি উপহার দিয়ে বলছে যে আমরা তো তোমার মতো হতে পারিনি, তোমরা সমাজ বদলের আকাঙ্ক্ষায় ঘর ছেড়েছ, তোমাদের স্বপ্ন সার্থক হোক, সমাজ নতুনভাবে ভেসে যাক। বা অন্ধকারের উৎস থেকে নারী, অন্ধকারের উৎস থেকে গল্পের নারীটি পুরুষতান্ত্রিক আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সেই গল্পের পিতা তার কন্যার বিবাহ দিতে চেয়েছিল, খুব অল্প বয়সে, কিন্তু স্ত্রীটি প্রতিবাদ জানিয়েছে, এমনকি স্বামীকেও খতম করে দিয়েছে। শুধু খতম নয়, থানায় গিয়ে নিজের অপরাধ স্বীকার করেছে, জেল হয়ে যাচ্ছে। এবং তিনি চরিত্রকে শুদ্ধ মানবিক বোধে দীক্ষিত করছেন যে অপরাধ করেছি, মানুষকে মেরেছি, তার সাজা নিতেই হবে। সে সাজাপ্রাপ্ত হচ্ছেন, কিন্তু পুরুষতান্ত্রিক প্রতাপের মুখে ঝামা ঘষে দিয়েছেন। এইভাবে তার নারীরা বাঁচে। আবার কোথাও নারীরা ভয় পেয়ে পিছিয়ে যায়, যেমন দ্রৌপদী গল্পের কথা। সেই গল্পের অর্থনৈতিক সমস্যা নারীটিকে কিভাবে বলি প্রদত্ত করে দিল। পিতা এবং বাড়ির দাদার মৃত্যু হবার পর জামাইবাবুই সংসার চালাতো। একসময় দিদিরও মৃত্যু হয় এবং জামাইবাবু কিছুদিন পর অস্থির হয়ে পড়েন। মাতা তখন সিদ্ধান্ত নেয় যে ছোট কন্যার সঙ্গেই জামাইবাবুর বিয়ে দেবেন। কন্যাটি প্রথমে মেনে নিতে পারেনি, জামাইবাবু বিষয়টি ভাবতে পারেননি, পরে মেনে নেন।
অর্থাৎ বাঙালির যে সামাজিক সংস্কার বা সামাজিক একটা অভিপ্রায়ের থেকেও বড় কথা যে স্থিতাবস্থা, বাঙালি মানে কোনো কিছু ভীতু জাতি হিসেবে ভীতু, সেই সংস্কার এখানে বড় হয়ে ওঠে। মাতা ভেবেছিলেন অন্য মেয়ে এলে হয়তো তাদের সম্পর্কটা ভেঙে যাবে, কেননা জামাইবাবুই এই সংসারটা চালান, বা উম, তারা কোন পরিচয়ে বেঁচে থাকবে। সেই আত্মপরিচয় রক্ষার জন্য ইচ্ছের ঊর্ধ্বে গিয়ে মেয়েটি বিয়ে করছে। অন্য নারীর সাথে বিবাহ হলে কি হতো, আদৌ কি সে তাদের সম্পর্কটা ভেঙে যেত না মসৃণ হতো, তা আমরা কিন্তু জানি না। বেশিরভাগ আমাদের সামাজিক অভিজ্ঞতা বলে ভেঙে যেত, কিন্তু ভালোও তো হতে পারত। সেই চ্যালেঞ্জ বাঙালি নারী নিতে পারেনি। সে একটা স্বাভাবিক সত্যের জন্য, একটা স্থায়ী সত্যের জন্য নিজের স্বাধীনতাকে বিসর্জন দিয়েছে। আবার লোকশিক্ষা গল্পের কথা বলতে পারি। সেই গল্পের নারীটি পার্টি কর্মী, দুর্বৃত্তায়ন, ক্ষমতাতান্ত্রিক প্রতাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল এবং প্রতিবাদ জানিয়ে অত্যাচারিত হতে হয়েছে। প্রতিবেশীরা কেউই প্রতিবাদ করেনি। প্রতিবেশীদের প্রতিবাদহীনতায় একটা প্রতিবাদ, সামগ্রিক প্রতিবাদ ভেসে যায়, তা তিনি দেখাচ্ছেন। আবার বেশ কিছু নারী আছে নিজেদের স্বাধীনতায় বিশ্বাসী, নিয়ন্ত্রণের অধিকার গল্প। সেই গল্পের নায়িকা জানাচ্ছেন সে প্রেম করবে, সে ভালোবাসবে, সে সহাবস্থানে থাকবে, সে আধুনিক হবে, সবই ঠিক আছে, কিন্তু সামগ্রিক নিয়ন্ত্রণটা তার হাতে। সে কখন প্রেমের বিচ্ছেদ ঘটাবে, সে যৌনতায় ভেসে যাবে কি না, তার নিয়ন্ত্রণ তার হাতে। সে হয়ে উঠছে আধুনিক নারী। আবার অভাগীর নিজের স্বর্গ গল্পটির কথা বলা যেতে পারে। মানবিক বোধে উত্তীর্ণ হয়েছে এই গল্পের অভাগী। তার স্বামী অন্য নারীর সঙ্গে চলে গিয়েছিল, অন্য নারী সেই স্বামীকে রেখেছিল, কিন্তু স্বামী অসুস্থ, আর সংসার চালাতে পারেন না। স্বামীকে ফিরিয়ে দিতে এসেছেন অভাগীর কাছে। অভাগী সেই সতীনকেও গৃহে রেখে দিয়েছেন। সবাই মিলে, সকলে মিলে কর্মের মাধ্যমে সংসার বেঁচে আছে। এ অভাগী আর মুখে আগুন পেতে চায় না। এ অভাগী সামান্য ডাল ভাতের স্বপ্ন দেখে বেঁচে থাকে। জয়া মিত্রের বহু গল্পের প্রেক্ষাপট আসানসোল। আসানসোলে থাকার জন্য তিনি আসানসোলের সামগ্রিক চালচিত্রটা জানেন এবং সেখানকার কয়লা খাদানে কি হচ্ছে, ভূগর্ভস্থ কয়লা তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং পাহাড় ভেঙে পাথর করে বিক্রি করা হচ্ছে। সেই কয়লা, প্রাচার, পাথর নিয়ে যাওয়ার জন্য বড় বড় রাস্তা করা হচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, পাথরের ধোঁয়া সমস্ত পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। মানুষের ওপর, ফসলের ওপর, গাছের ওপর একটা আস্তরণ ফেলে দিচ্ছে। বস্তি উচ্ছেদ করা হচ্ছে, জঙ্গল উচ্ছেদ করা হচ্ছে। মোটা মোটা পুঁজিপতিরা এসে পার্টিকে ধরে সাধারণ মানুষকে সামান্য অর্থ দিয়ে বস্তি উচ্ছেদ করে দিচ্ছে, অঞ্চল উচ্ছেদ করে দিচ্ছে। ফলে পরিবেশ কিন্তু বিপর্যস্ত হয়ে যাচ্ছে এবং আসানসোলের যে সামগ্রিক চালচিত্র তা ক্রমে বদলে যাচ্ছে। সেই বদলে যাওয়া মানচিত্র, তার ভূখণ্ড, তার রাজনীতি, তার উন্নয়ন, তার কর্পোরেট পুঁজি, তার রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে জয়া মিত্র একের পর এক গল্প লিখে গেছেন। জয়া মিত্রের গল্পের একটি বড় প্রেক্ষাপট নকশাল আন্দোলন। তিনি নিজেও নকশাল রাজনীতির সঙ্গে জড়িত থাকার ফলে সেই ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, আত্মজৈবনিক উপাদানকে তিনি নানাভাবে তার গল্পে ব্যবহার করেছেন। তেমনি তার গল্পের প্রেক্ষাপট প্রায় 1950 থেকে এই পর্যন্ত
সমগ্র ভারতের চালচিত্র, তার সন্ত্রাস, তার রাষ্ট্রীয় নিধন, তার অত্যাচার, তার মুনাফাভোগী সমাজ, প্রলেতারিয়েত সমাজ, প্রান্তের ধ্বংস হয়ে যাওয়া, সমস্ত মিলে তিনি তার গল্পগুলি লিখছেন। স্বজন বিজন গল্পে দেখাচ্ছেন সমস্ত বিপ্লবের উদ্দেশ্যই মহৎ, কিন্তু তার মধ্যে কিছু কিছু ভুল থেকে যায়, ভুলটাকে মানুষ বহন করে চলতে হয়। এবং যারা সমাজ মুক্তির বাসনায় মেতে উঠেছিল, কমিউনিস্ট পরিবারের সন্তান হয়ে যারা বাইরে চলে এসেছিল, সেই পরিবারের মধ্যেও দ্বন্দ্ব ছিল। যে পিতা বাইরের মানুষদের নিয়ে ভাবিত, সেই পিতাই তার বিকলাঙ্গ শিশুকে বক্র চোখে দেখেছে। এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে তিনি খুব বড় করে দেখিয়েছেন। বা ঘৃণার সমস্যা, বারবারই বলছি, জয়ামিত্র মানবিক বোধের শুভ চেতনা, কল্যাণ চেতনার শিল্পী। এবং সেই মানবিক বোধ, শুভ চেতনা, কল্যাণ চেতনা জাগরণের জন্য তিনি কিন্তু কল্পিত বাস্তব গড়ে তোলেননি। আমাদের এই হচ্ছে পরিবেশিত বাস্তব বা আমাদের ঘটমান বাস্তব থেকেই তিনি গল্পের উপাদান নিয়ে ঘটমান বাস্তবকে ধরেই দেখাচ্ছেন কিভাবে একটি বিষয়ের সঙ্গে অপর বিষয়টি সংযুক্ত। এবং এই ঘৃণার সমস্যা, চারিদিকে ঘৃণা, মানুষে ঘৃণা, জাতিবিদ্বেষ, রাষ্ট্রীয় সন্ত্রাস, সাম্প্রদায়িক বিদ্বেষ এবং পার্টি বিদ্বেষ দেশের উন্নতি করতে দেয়নি। এবং এই বিদ্বেষ কি পরিমাণে সামাজিক জীবনের রন্ধে রন্ধে লুকিয়ে আছে তা চিন্তার বাইরে। ফলস্বরূপ সামগ্রিক উন্নতি কখনোই ঘটা সম্ভব নয়, ঘটবেও না। আগুন লাগার আগে গল্পের প্রেক্ষাপট বাবরি মসজিদ ধ্বংসকালীন সেই সময়, গল্পের ভূগোল আসানসোল সন্নিহিত অঞ্চল এবং গল্পের সময়কাল ঈদ, রাম নবমীর মধ্যবর্তী সময়। সংখ্যাগুরু পার্টি, সংখ্যাগুরু জাতি কিভাবে সংখ্যালঘু মানুষকে বিপর্যস্ত করে, রাজনীতির ইন্ধন দ্বারা কিভাবে দাঙ্গার বীজ অঞ্চলে অঞ্চলে ছড়িয়ে পড়ে। এবং প্রশাসনও কিন্তু শেষ পর্যন্ত সংখ্যাগুরু মানুষ এবং যে পার্টি ক্ষমতায় তার হয়ে কাজ করে, মাঝ থেকে মারা যায় সেই সংখ্যালঘু সাধারণ মানুষ। তার সমস্যা কোথায় এবং কিভাবে সমস্ত ধ্বংস করা হচ্ছে, তার একেবারে অভ্যন্তরে গিয়ে জয়ামিত্র দেখান যে এইভাবে সমস্ত কিছু ভেঙে যাচ্ছে, বদলে যাচ্ছে। গল্পের নাম পাথর জন্ম। বৃহৎ প্রেক্ষাপটে তিনি গল্পকে এঁকেছেন। বিহার থেকে একটি মানুষ এসেছিল আসানসোলে কর্মের সন্ধানে। সেখানে কৃষক পরিবারের সন্তান সে, কিন্তু কৃষি নষ্ট হয়ে গেছে, নদীবাঁধের ফলে জমি লবণাক্ত হয়ে গেছে। জমি লবণাক্ত হতেই, ফসল হীনতায় ভুগতেই সমস্ত মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। এই ছেলেটিও কর্মের সন্ধানে আসানসোলে এসেছিল। আসানসোলেও এসে দেখে এখানে বস্তি উচ্ছেদ ঘটছে। অর্থাৎ সমগ্র ভারতবর্ষেই প্রলেতারিয়েত প্রান্তিক মানুষকে কিভাবে নিপীড়ন করা হচ্ছে, সমস্ত ছিনিয়ে নেওয়া হচ্ছে, তিনি তা দেখাচ্ছেন। কাশ্যে যে সেই রূপলাল বাড়ি ফিরে গিয়ে দেখেন যে তারও ঘর ভেঙে দেওয়া হচ্ছে। এই যে উন্নয়ন, এই উন্নয়ন দ্বারা আমাদের মতো সাধারণ মানুষের কিছু হয়নি, তার ভুক্তভোগী আমরা। তার সমস্ত কুপ্রবৃত্তি, নয়ার্থক দিকগুলি আমাদের ভোগ করতে হয়েছে, মুনাফা খেয়ে নিয়েছে বিত্তবান মানুষ। কাকুরমাটি গল্পেরও সেই একই প্রেক্ষাপট। আসানসোলের পাথর বিক্রি হয়ে যাচ্ছে, কয়লা বিক্রি হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ জলস্তর নেমে যাচ্ছে। উন্নয়ন এবং গড়ের লক্ষ্যে আরও অদ্ভুত বড় রাস্তা হবে। এই যে বড় রাস্তা, হাই রোড,
প্রান্তের উপর দিয়ে, জমির উপর দিয়ে হচ্ছে, গাছ নাশ করা হচ্ছে, প্রান্তিক মানুষের কোথায় লাভ? প্রান্তিক মানুষের কিছু হয়নি, বরং সে যে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচত, আদিম সভ্যতার অংশ হিসাবে তার যে একটা নিজের চলা ছিল, ছন্দ ছিল, সেটা ভেসে গেছে। এই ঘরের লক্ষ্মী বাস্তু ভূমিচ্যুত হতে হয়েছে, অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। সরকারের নিয়ে নেওয়া জমিতে সবাই মিলে ধান চাষ করেছিল রাস্তার জন্য। পঞ্চায়েতকে টাকা দিয়ে, পঞ্চায়েত প্রধান তার জন্য টাকাও নিয়েছিল যে তোমরা ধান চাষ করো এখানে। ধান যখন পেকেছে, ঘরে তুলবে, তার আগেই রাস্তার পাথর এসে সব ধান নষ্ট করে দিল। পুলিশ এক দিনের অপেক্ষাও সহ্য করেনি। অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিনিধিদের নাটবল্টুরা, ছোট তলার কর্মীরা কিভাবে মানুষকে শোষণ করে, রাজনীতিকে সঙ্গী করে কিভাবে শোষণ করে, তা তিনি দেখাচ্ছেন। লক্ষ্মী লাভ হয়নি, দুমুঠো ভাতের স্বপ্নের আকাঙ্ক্ষা মেটেনি, ভাতের স্বপ্ন স্বপ্নেই থেকে গেছে। যেমন ছিল তোমার লোকশিক্ষা গল্পের, সেই গল্পের মেয়েটা প্রতিবাদ করেছিল, কিন্তু পার্টির নিচুতলার কর্মীর জন্য সে প্রতিবাদ টেকেনি, হেরে গেছে, তারা পরাজিত হয়ে যাচ্ছে। আবার অভাগী স্বর্গের গল্পের মেয়েটি কিন্তু সমস্ত কিছু থেকে বিচ্যুত হয়ে নিজের জীবনবোধ দ্বারা দুমুঠো ভাতের স্বপ্ন নিয়ে বেঁচেছিল। এই রকম জীবন চেতনায় জয়ামিত্রা আমাদের পৌঁছে দিতে চেয়েছেন। গল্পের নাম সাধন ও তার পথঘাট। ভারী চমৎকার গল্প। প্রান্তিক মানুষ সাধন তার নিজের স্থিমিত জীবনে বিশ্বাসী ছিল। ঢিলেঢালা ভাব, প্রান্তের স্বাভাবিক সত্য, সহজ সরল বিশ্বাস নিয়ে বেঁচেছিল। কিন্তু হাইরোড তার জীবনকে ছিনিয়ে নিয়েছে, স্ত্রী চলে গেছে, এবং এই যে হাইরোড, সেখানে তো সাধনেদের বা সাধনদের মতো মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়। যারা ঢিলে ঢালা তালে চলে, স্থিমিত গতিতে পথ পার করে, তাদের জন্য তো এই হাইরোড নয়। সাধন হাইরোডে মারা গেছে। জয়ামিত্রা দেখাচ্ছেন একমুখী উন্নয়ন সভ্যতার সামগ্রিক বিকাশে কোনো কাজেই লাগেনি। ভিত্তিহীন উন্নয়ন, অপরিকল্পিত উন্নয়ন সভ্যতার বিনাশ ডেকে এনেছে, এবং সেই উন্নয়নের মুনাফা খেয়েছে এক শ্রেণীর বিত্তবান ধনতান্ত্রিক অর্থনীতি বিকাশের। তারা আরও ধনবান হয়েছে, প্রান্ত আরও পিছিয়ে গেছে, তাদের উপর শোষণের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। সমাজের বহু স্তরের সংবাদ, সমাজের বহু স্তরের সমস্যা নিয়ে জয়ামিত্র গল্পে নেমেছেন। তার গল্পে কোনো বানিয়ে তোলা সত্য নেই, অতিরিক্ত কথা নেই। সমস্ত সত্যটাই তিনি তার জীবনের অভিজ্ঞতা থেকে রূপান্তরিত করেছেন। সেখানে মানবিক দর্শন ও তার ব্যক্তিগত জীবনবোধ, শুভ চেতনা বড় কাজ করেছে। ফলে তার গল্পগুলি এই সময়ে দাঁড়িয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানে খুব সহজভাবেই তার গল্পগুলিকে পৃথক মূল্যে চিহ্নিত করা যায়, কেননা তার মানবিক দর্শন, জীবন চেতনা এবং গল্প উপস্থাপনের ভাষা এবং গল্পের বিষয়, যে বিষয়ের মধ্যে আমরা যে সময়ে বাঁচি, সেই সময়ের একেবারে জীবন্ত সমস্যাকে ধরা রয়েছে, এবং সেই জীবন্ত সমস্যা পরিস্ফুটনের জন্য তিনি আর্টের কাছে যাননি, বা শিল্পের সত্য ফুটিয়ে তোলার জন্য কল্পিত বাস্তবের পটভূমি গড়ে তোলেননি। কোথাও কোথাও তিনি মরবিড, কোথাও কোথাও চরিত্রকে ধরেই তিনি একটা শুভ চেতনায় পৌঁছে গিয়েছেন, এবং দেখাতে চান যে এই জীবন বিন্যাস, এই জীবন প্রণালী ভবিষ্যতের মানুষকে বাঁচিয়ে দেবে, অন্ধকারের উৎস থেকে সামগ্রিক বোধ এনে মানুষ নতুন সত্যে ভেসে যাবে। বা প্রতিবাদ মারা যায়নি, আগুনের ফুলকির মধ্যে প্রতিবাদ রয়ে গেছে, সেই প্রতিবাদ আগামী দিনে কেউ না কেউ বহন করে যাবে। এইভাবে তার গল্পগুলি আমাদের সময়ে বাংলা ছোট গল্পের ইতিহাসে একবিংশ শতাব্দীর
ছোট গল্পের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।